নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। কৃতজ্ঞতা জানাচ্ছি 30,000 সাবস্ক্রাইবারের মার্ক আপনারা ক্রস করিয়ে দিয়েছেন। এত ভালোবাসা আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো যাই হোক, আজকে আমাদের টপিক সেটা হচ্ছে, অনেকেই জানতে চেয়েছেন কমেন্ট করে, খুব ইম্পর্টেন্ট টপিক, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। ইপিএফটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একটু জটিল সিস্টেম আছে, যথাসম্ভব চেষ্টা করছি যে সহজভাবে বোঝানোর জন্য। ভারত সরকার অ্যাকচুয়ালি যে কোনো স্কিম এত জটিল কেন করে আমি বুঝতে পারি না। যাই হোক, আমরা চেষ্টা করছি এই জটিল স্কিমগুলোকে যথাসম্ভব সহজভাবে আপনাদের মধ্যে উপস্থাপনা করার জন্য। প্রথমেই বলে রাখি, ইপিএফ কি, কয়েকটা শর্ট হাইলাইট যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ইপিএফ একটা রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম। ইপিএফ পরিচালনা করছে, এই যে টোটাল ফান্ডটা, এটা পরিচালনা করে ভারত সরকারেরই একটা সংস্থা, যেটা হচ্ছে ইপিএফও, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। কখন আপনি ইপিএফ পাবেন? মানে যখন আপনি এমন কোনো সংস্থায় কাজ করছেন, বেসরকারি হলে, যেটা 20-র বেশি কর্মচারী নিয়ে নিয়ন্ত্রিত, সেখানে আপনি ইপিএফ পেতে পারেন। এবং আপনি সরকারি কর্মচারী হলে তো অবশ্যই পাচ্ছেন। 3টে স্কিম অ্যাকচুয়ালি একসাথে চলে এই ইপিএফের মধ্যে, যেটা হচ্ছে ইপিএফ স্কিম 1952, দ্য পেনশন স্কিম 1995 এবং দ্য ইন্স্যুরেন্স স্কিম 1976। এই 3টে স্কিমের কম্বিনেশন বেনিফিট পান হচ্ছে যারা ইপিএফ পলিসি হোল্ডার আছে তারা প্রত্যেকে। ইপিএফের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এখানে যত টাকা আপনি একজন কর্মী হিসাবে দিচ্ছেন, আপনাদের মালিক পক্ষকেও কিন্তু সমান টাকা কন্ট্রিবিউট করতে হচ্ছে। যখনই আপনি ইপিএফ করবেন তখনই ইপিএফ এর জন্য আপনার একটা ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার হবে। সেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু 1 থাকবে। এই হচ্ছে ইপিএফ এর একটা সারমর্ম বলতে পারি। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসছি। প্রথমেই আসছি ইপিএফ করার জন্য এলিজিবিলিটি কি, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি ইপিএফ করতে পারবেন। প্রথমেই বলে দিয়েছি যে এমন সংস্থা যে সংস্থায় পার্মানেন্ট কর্মচারীর সংখ্যা 20-র বেশি, সেখানে ইপিএফ তাদেরকে দিতে হবে, এটা সরকারের নিয়ম। 20 জনের কম হলেও যদি সংস্থা মনে করে, তাদের মালিকপক্ষ মনে করে, তাহলে তারা কোম্পানি যদি মনে করে তাহলে তারা ইপিএফ এ রেজিস্ট্রেশন করতে পারে। এটা আপনাদের যাদের বিজনেস আছে তারা মনে রাখবেন যে আপনার সংস্থার পার্মানেন্ট কর্মচারীর সংখ্যা 20-র বেশি হয়ে গেলে আপনাকে ইপিএফ দিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যে 15,000-এর নিচে যাদের মাইনে, তাদের জন্য ইপিএফ ম্যান্ডেটারি। 15,000-এর ওপরে যাদের মাইনে, তারা ইপিএফ মনে করলে করতে পারেন, কিন্তু তাদের জন্য ম্যান্ডেটারি না, তারা মনে করলে ইপিএফ নাও করতে পারেন। সুতরাং এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আসছি ইপিএফে আপনাকে কত টাকা দিতে হবে। দেখুন, সরকারের নিয়ম অনুযায়ী কর্মীদের 12% টাকা ইপিএফে জমা দিতে হবে, অর্থাৎ আপনার যা টোটাল মাইনে, সেই মাইনে থেকে 12% টাকা কর্মীদেরকে ইপিএফ এর জন্য দিতে হবে। সেম অ্যামাউন্ট, অর্থাৎ 12% টাকা যেটা আপনি কন্ট্রিবিউট করছেন, সেই সেম অ্যামাউন্ট দিতে হবে আপনার যে কোম্পানি রয়েছে, অর্থাৎ মালিক পক্ষকে, তাকেও আপনার মাইনের 12% টাকা দিতে হবে। এবার এই মাইনের মধ্যে মনে রাখবেন, এটা বেসিক এবং ডিএ, এই দুটো যে টোটাল স্যালারি অ্যামাউন্ট হয়, তার 12% টাকা আপনার জমা করার নিয়ম। এছাড়াও আপনাদের মনে রাখতে হবে যে আপনার কোম্পানি, অর্থাৎ যে মালিক পক্ষ আছে, তাদেরকে এই 12% টাকা ছাড়াও দুটো এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হয়। একটা ইন্স্যুরেন্স বাবদ তাদেরকে 0.5% এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয়, এবং ইডিএলআই এবং ইপিএফ এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন চার্জ হিসাবে, অর্থাৎ এই যে সিস্টেমটা চলে সেটার জন্য সরকারকে যে অ্যাডমিনিস্ট্রেশন চার্জটা, মানে অ্যাডমিনিস্ট্রেশন যে চার্জ লাগে, সেই অ্যাডমিনিস্ট্রেশন চার্জ হিসাবে 1.1% এবং 0.01% যথাক্রমে পেমেন্ট করতে হয়। অর্থাৎ মোট মালিক পক্ষকে সেই হিসাবে দেখতে হলে 13.61% পেমেন্ট করতে হয়, এবং সেটাই আপনার ক্ষেত্রে আপনার স্যালারির 12% টাকা হয়ে যাচ্ছে। কিছু কিছু সেক্টর এর মধ্যে একটু অন্যরকম আছে, যেমন
জুট, বিড়ি, ইট ইত্যাদি যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, এক্ষেত্রে কিন্তু ইপিএফের ক্ষেত্রে কর্মচারীদেরও 10% টাকা দিতে হয় এবং সংস্থাকেও 10% টাকা দিতে হয়। এ কটা এক্সেপশন আছে, বাকি ইন জেনারেল 12%ই হিসাবে রয়েছে। এরপর আসছি ইপিএফের সুবিধা। আপনি ইপিএফ কেন করবেন? দেখুন, প্রথম সুবিধা হচ্ছে লোন ফেসিলিটিস। দেখুন, আপনি ইপিএফের মধ্যে যে আপনার প্রভিডেন্ট ফান্ড যে ব্যালেন্সটা রয়েছে, সেই কর্পাস অ্যামাউন্ট থেকে আপনি লোন নিতে পারবেন। লোন নিলে আপনাকে 1% এক্সট্রা সুদ দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে 36 মাসের মধ্যে আপনি সেই লোনটা শোধ করার জন্য সময় পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্রি ইন্স্যুরেন্স থাকবে, অর্থাৎ ফ্রি ইন্স্যুরেন্স না, ইন্স্যুরেন্স বাবদ আপনার কোম্পানি পেমেন্ট করছে এবং যদি কোনো অঘটন ঘটে যায় আপনার জীবনের জন্য জীবন বীমা হিসেবে 7 লক্ষ টাকা অবধি থাকছে, এই ইন্স্যুরেন্সটা ফ্রি থাকছে। এছাড়া আপনার যদি বাড়ি করার জন্য কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি ইপিএফ অ্যাকাউন্ট থেকে 90% টাকা হোম লোন নিতে পারবেন। এছাড়া এমার্জেন্সি কোনো কারণ, অর্থাৎ মেডিকেল এমার্জেন্সি বলুন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বলুন ইত্যাদি নানা কারণে আপনি এমার্জেন্সি কারণে ইপিএফের থেকে আপনার যে প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স থাকবে সেই প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স থেকে লোন নিতে পারবেন। এবং আরও একটা বিষয় আপনাকে বলে রাখছি, আপনার যদি 50 বছরের ওপর বয়স হয়ে যায় এবং আপনার যদি 10 বছরের ওপর ইপিএফ অ্যাকাউন্ট চলে থাকে তাহলে আপনি মনে করলে পেনশন নিতে পারবেন সেখান থেকে। এবার আসছি ইপিএফের ট্যাক্স বেনিফিট। যে কোনো ট্যাক্স বেনিফিট এমন একটা জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট সকলের জন্য, সেই জন্য বলে রাখছি। ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে ইপিএফের 80C ধারায়, এটা বিভিন্ন সরকারি স্কিমে এই সুবিধাটা থাকে, 80C ধারায় 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স ছাড়। এক্ষেত্রে বলে রাখি, ইপিএফে ধরুন আপনি ট্যাক্স ছাড়টা নিয়ে নিলেন, মানে আপনি ট্যাক্স ছাড়টা পাচ্ছেন, এর বাইরে যদি আপনার পিপিএফ থাকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে কিন্তু ট্যাক্স বেনিফিট পাবেন না। 80C ধারায় একবারই 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স ছাড় পাওয়া যায়। সুতরাং ইপিএফে যদি আপনার টাকা দেওয়া হয়ে থাকে সেখানে 1.5 লাখ টাকা অবধি যে টাকাটা আপনি জমা করছেন সেখানে ট্যাক্স ছাড়। যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনি পাচ্ছেন, যদি বেসরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে 2.5 লক্ষ টাকার ওপর আপনি যদি এক্সট্রা জমা করেন তাহলে 2.5 লাখ টাকার পর যে টাকাটা জমা করছেন, 2.5 লাখ টাকার পর যে টাকাটা জমা করছেন সেই টাকাটার যে ইন্টারেস্ট আছে সেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে 5 লক্ষ টাকা অবধি আপনি যে টাকাটা ইপিএফ অ্যাকাউন্টে দিচ্ছেন তার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটায় কোনো ট্যাক্স দিতে হবে না। আপনি যদি 5 লক্ষ টাকার ওপর জমা করেন তাহলে সেই টাকাটার ইন্টারেস্টের ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এছাড়া আপনি রিটায়ারমেন্টের সময় যে কর্পাস অ্যামাউন্টটা পাবেন সেই অ্যামাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি, আপনাকে ম্যাচুরিটির ওপর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ট্যাক্স বেনিফিট কিন্তু ইপিএফের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইপিএফে প্রিম্যাচিওর ক্লোজিওরের কয়েকটা প্রভিশন রয়েছে, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রিম্যাচিওর ক্লোজ করতে পারেন। যেমন ইপিএফ থেকে আপনি যখন বাড়ি করার জন্য প্রিম্যাচিওর ক্লোজের জন্য অ্যামাউন্ট তুলতে পারবেন। যেমন ধরুন যদি আপনার বাড়ি করার প্রয়োজন হয় বা বাড়ি সংক্রান্ত কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে 5 বছরের বেশি সময় ধরে কাজ করতে হবে এবং আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা হচ্ছে 36 মাসের, অর্থাৎ 3 বছরের আপনার যে বেসিক স্যালারি এবং ডিএ আছে তার টোটাল অ্যামাউন্টটা পেতে পারবেন। অথবা কর্মচারী অর্থাৎ আপনাদের এবং আপনার মালিক পক্ষের যে টোটাল কন্ট্রিবিউশন হয়েছে সেই টাকাটা পেতে পারবেন, অথবা বাড়ি করার জন্য যে মোট টাকাটা লাগবে সেইটা পেতে পারবেন। এই 3টে শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত অনুযায়ী আপনি টাকা তুলতে পারবেন। এরপর আসছি যে হায়ার এডুকেশন, আপনার ছেলের বা মেয়ের হায়ার এডুকেশনের জন্য আপনি ইপিএফ থেকে টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 50% অবধি ইপিএফ ব্যালেন্স আপনি প্রিম্যাচিওর ক্লোজিওর করতে পারবেন, কিন্তু আপনাকে 84 মাস অর্থাৎ 7 বছর কাজ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে রিটায়ারমেন্টের 1 বছর আগে, অর্থাৎ যখন আপনি রিটায়ার হতে চলেছেন তার 1 বছর আগে আপনি 90% অবধি টাকা তুলতে পারবেন। এবং অবশ্যই চতুর্থ শর্ত, এমার্জেন্সি কোনো কারণ, যেটা আগেও বললাম যে এমার্জেন্সি কারণে আপনারা কিন্তু প্রিম্যাচিওর ক্লোজিওর ইপিএফে করতে পারবেন। এরপর আসছি ইপিএফ নিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছে ইপিএফ এর রিটার্ন। দেখুন, রিটার্ন বেশ কিছু বছর ধরে ক্রমশ কমতেই থাকছে, আপনারা চার্টে দেখতে পাচ্ছেন যে কী হারে রিটার্ন কমেছে, কিন্তু আপাতত রিটার্ন 8.10%। এবং এই যে ইপিএফ এর ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি রিটার্নের যে ইন্টারেস্ট হয় এটা মান্থলি ক্যালকুলেট করা হয়।
মান্থলি ক্যালকুলেট করা হয়, কিন্তু এটা ক্রেডিট করা হয় আপনার অ্যাকাউন্টে, ক্রেডিট করা হয় মাসে মাসে না, বছরের শেষে গিয়ে ইয়ারলি একবারই ক্রেডিট করা হয়। সুতরাং এইটা মাথায় রাখবেন যে এটা মান্থলি ক্যালকুলেট করা হলেও এর কম্পাউন্ডিং মান্থলি হয় না, এর কম্পাউন্ডিংটা ইয়ার ওয়াইজ হয়। এবং এই যে ইন্টারেস্ট রেট রয়েছে, রিটার্ন রয়েছে, এটা ভারত সরকার প্রতি কোয়ার্টারে, প্রতি বছরের প্রতি কোয়ার্টারে রিভিউ করে এবং ভারত সরকার কমাতে বা বাড়াতে পারে। এখানে একটা ধারণা বলে রাখছি, অনেকে মনে করেন বা জিজ্ঞাসা করেন, এটা পিপিএফের ক্ষেত্রেও সত্য, যে আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন এত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল, আমি হয়তো সারা জীবন ধরে ওই পার্সেন্টেজ ইন্টারেস্ট পেয়ে যাবো, সেটা কিন্তু নয়। আপনি যখনই অ্যাকাউন্ট করুন না কেন, এই বছর যখন আপনার ইপিএফের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে তখন কিন্তু 8.10% হিসাবেই ক্যালকুলেশন হবে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে ইপিএফের যে বিষয়টা আছে সেটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিও বেশি বড় হয়ে যাবে আরও ডেপথে আলোচনা করতে গেলে, কিন্তু আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এর মাঝখানে বলে রাখি যে যদি আপনারা কেউ মনে করেন যে আপনাদের এখনও ডিম্যাট অ্যাকাউন্ট হয়নি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তাহলে আমাদের চ্যানেলের সাথে দুটি কোম্পানির টাই আপ করা রয়েছে। একটি হচ্ছে পেটিএম মানি এবং একটি হচ্ছে 5 পয়সা। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা পেটিএম মানি বা 5 পয়সা যে কোনো একটা কোম্পানি থেকে ডিম্যাট অ্যাকাউন্ট করলে বেশ কিছু বেনিফিট পাবেন, যেটা আপনারা ইন জেনারেল নর্মাল অ্যাকাউন্ট করলে পাবেন না। এবং অবশ্যই আমাদের সাথে যেহেতু তাদের টাই আপ রয়েছে, আমরাও কিছু সুবিধা পাবো আপনারা অ্যাকাউন্ট করলে। চলে আসছি ইপিএফ সম্পর্কে বিস্তারিত আলোচনার পর বেশ কিছু অজানা পয়েন্ট বা অজানা তথ্য যেগুলো আপনাদের জেনে রাখা দরকার। যেমন ধরুন, প্রথমত যে আপনার যে মালিকের কন্ট্রিবিউশন থাকছে সেটা কিন্তু কখনো আপনার স্যালারি থেকে কাটা হতে পারে না, এটা নিয়ম বিরুদ্ধ কাজ। সুতরাং কোনো কোম্পানি যদি আপনাকে বলে যে আপনার ইপিএফের যে 12% যে টাকাটা আপনি দিচ্ছেন তার থেকে বেশি পার্সেন্টেজ, অর্থাৎ মালিকপক্ষ যেটা দিচ্ছে সেটাও আপনার স্যালারি থেকে কাটা হবে, সেটা কিন্তু আদতে একটা ভুল কাজ। ভারতীয় আইন অনুযায়ী এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্সও বটে, সেক্ষেত্রে মালিকপক্ষের বিরুদ্ধে আপনি কেসও করতে পারবেন। দ্বিতীয়ত বলে রাখি যে আপনার যে ইপিএফের টাকা, এটা যদি মালিকপক্ষ দিতে দেরি করে তাহলে কিন্তু মালিকপক্ষকে পেনাল্টিও দিতে হতে পারে। সুতরাং আপনি এটা খেয়াল রাখবেন। কাজ যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাকে আর ইপিএফের টাকা দিতে হচ্ছে না। যখন আপনি কাজ ছেড়ে দিলেন তখন থেকে আপনাকে ইপিএফের টাকা দিতে হচ্ছে না। পরবর্তীকালে আপনি যদি কোনো কাজে জয়েন করেন তখন পুরনো ইপিএফ অ্যাকাউন্টটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এবং কাজ ছেড়ে দেওয়ার পর স্বাভাবিকভাবেই মালিকপক্ষ আপনার ইপিএফ অ্যাকাউন্টে তাদের সেই টাকাটা দিচ্ছে না। ইপিএফে আপনি টাকা জমা পড়েছে কিনা সেটা পাসবুক কিংবা আপনার মোবাইলে SMS যদি অ্যালার্ট করা থাকে সেখান থেকে জানতে পেরে যাবেন। কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ আপনারা যারা বিজনেস করছেন তাদেরকে বলছি যে যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায়, যদি আপনারা মনে করেন ব্যবসা বন্ধ করবেন, আপনাদের ইপিএফের টাকা দেওয়ার অ্যামাউন্ট বাকি আছে সেটা কিন্তু সবার আগে কোম্পানিকে কমপ্লিট করতে হবে। মানে কোম্পানি বন্ধের আগে ইপিএফের যে ডিউ অ্যামাউন্ট আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ইস্তফা দিয়ে দেন তাহলে ইপিএফের টাকা তোলার জন্য, কর্মচারীরা ইস্তফা দিয়ে দিলে ইপিএফের টাকা তোলার জন্য 2 মাস পর্যন্ত ওয়েট করতে হয়। 18 থেকে 54 বছর বয়স অবধি যদি আপনি থাকেন, 18 থেকে 54 বছর বয়স অবধি, তাহলে আপনি ইপিএফে অন্তর্ভুক্ত হতে পারবেন। একবার যদি আপনি ইপিএফের মেম্বার হলেন তাহলে 15,000 টাকার ওপর স্যালারি হয়ে গেলেও আপনি চালাতে পারেন। 15,000 টাকার ওপর স্যালারি নিয়ে আপনি জয়েন করলেও আপনি মনে করলে আপনি ইপিএফ করতে পারেন, কিন্তু মনে রাখবেন 15,000 টাকার ওপর স্যালারি হলে ইপিএফ কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপর আসছি হ্যাপি এন্ডিং, সেটা হচ্ছে ইপিএফের উইথড্রল। যেটার জন্য সারা বছর ধরে, সারা জীবন ধরে টাকা জমাবেন, সেটা কি করে পাবেন? দেখুন, আপনার ডেফিনেটলি প্রথমেই বললাম ইউএএন, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যেটা দেওয়া হবে সেটা নিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। ইপিএফ পোর্টালে কয়েকটা ফর্ম ফিল আপ করতে হবে, ম্যান্ডেটারি কিছু ডকুমেন্টেশন প্রসেস রয়েছে, সেই ফর্মগুলো ফিল আপ করে দিলে প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি যখন রিটায়ার হবেন তখন আপনি যেদিনকে উইথড্র করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কর্পাস অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যাবে এবং সেই কর্পাস অ্যামাউন্টের ওপর কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না। এই গেল ইপিএফের বিস্তারিত আলোচনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে সেটা জানাবেন, এবং আরও অন্য কোন কোন টপিকে আপনারা আমাদের থেকে ভিডিও চান সেটাও আপনারা আমাদের জানাবেন। আমরা প্রত্যেক সপ্তাহে বা পারলে প্রতি সপ্তাহ থেকেও আরও কম সময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের জন্য এখানেই ধন্যবাদ। ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।